দেখ আরেকবার রিপিট করতে পারি একটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, মনে আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হিট কি বলেছিলাম? হিট কি বলেছিলাম? দেখ, হিট হচ্ছে তোর এনার্জির একটা ফর্ম, হ্যাঁ, একটা শক্তির একটা আকার বলতে পারিস। ফর্ম মানে হচ্ছে আকার বলতে পারিস, মানে তোর শক্তির ফর্মকে হিট বা তাপ, ঠিক আছে? তারপরে কি বলছে, হিট এনার্জি ট্রান্সফর্ম ইনটু আদার ফর্ম এনার্জি, মানে তাপ শক্তিকে তোর অন্য শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারবো। তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারি। যেরকম একটা উদাহরণ বলছি, তাপ শক্তি থেকে তোর বিদ্যুৎ শক্তি তৈরি হয়, ঠিক আছে? মানে তাপ হিট এনার্জি থেকে তোর ইলেকট্রিক এনার্জি, তোর এটা একটা এক্সাম্পল হতে পারে, ঠিক আছে? আর কি বলছে, হিটটা তোর ফ্লো হয় কোথা থেকে, ফ্রম এ হটার বডি টু দা কোল্ডার। কি, তোর যে তাপটা পরিচলন হবে কোথা থেকে কোথায়, একটা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে পরিচলন হবে, ঠিক আছে? তারপরে হিটের একক কি বলছে, হিটের একক হচ্ছে তোর ক্যালোরি, ঠিক আছে? ক্যালোরি কি বলেছিলাম, 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 1 গ্রাম যে পরিমাণ জলের তাপ লাগে, তাপমাত্রা, যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে ক্যালোরি। আর বিটিএইচইউ কাকে বলেছিলাম, ব্রিটিশ থার্মাল ইউনিট। 1 ডিগ্রি ছিল না, স্যার 1 পাউন্ড জলের তাপমাত্রা, বিটিএইচটা কি বলেছিলাম, 1 1 ডিগ্রি পাউন্ড জলের তাপমাত্রা ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় বিটিএইচইউ। ব্রিটিশ থার্মাল ইউনিট। আর সিএইচটা কি বলেছিলাম, 1 পাউন্ড এটা জলের ছিল স্যার জল। তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ হিট লাগছে। সিএইচটা কি, 1 পাউন্ড জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় সিএইচইউ। আচ্ছা, হিটের তোর এসআই ইউনিট কি, জুল, ঠিক আছে? জুল। তোর এক ক্যালোরি সমান হচ্ছে 4.186 জুল বলেছিলাম। আচ্ছা, হিটটা কোনো একটা বস্তুর তাপ কিসের কিসের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে তো যদি তাপমাত্রার পরিবর্তন হয়। কেন তাপমাত্রা পরিবর্তন হলে নির্ভর করবে কেন? কারণ দেখ, একটা বরফ যখন হয়, বরফের তাপমাত্রা কি হয়, মাইনাস থাকে। বরফের তাপমাত্রা মাইনাস থাকে। আবার যখন বরফটা যখন জলে পরিণত হয় তখন প্লাস থাকে, মাইনাস থাকে না, তোমার প্লাস থাকে। বাষ্পে পরিণত তখন কি হয়, ওর তাপমাত্রাটা আবার বেশি হয়, ঠিক আছে? ওর তাপমাত্রাটা বেশি হয়। আর কি বলছে তো, চেঞ্জ ইন সাইজ। আচ্ছা, একটা ছোট্ট
মার্বেল, যদি মার্বেল কেন ছোট্ট, কি বলবো, কি বলা যেতে পারে, হ্যাঁ ছোট যদি একটা লোহার টুকরোকে তুই যদি গরম করিস, বা যদি একটা ছোট্ট ইটকে গরম করিস, তো যে সময় লাগবে, আর একটা পুরো বাড়িতে যদি আগুন ধরানো হয়, সেটা গরম হতে যা টাইম লাগবে বেশি লাগবে। একটা যদি হুম। ছোট্ট ইটকে যদি তুই হিট করিস, সেটা যত তাড়াতাড়ি তোর গরম হবে, আর যদি ধরানো হয় তাহলে সেটা গরম বেশি লাগবে, যত হবে তত বেশি হিট হবে, আর তত হিট কম হবে, মনে রাখবে। চেঞ্জ ইন স্টেট, স্টেট মানে সে কি অবস্থায় আছে, তো তরল অবস্থায় আছে না কঠিন অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে, তার উপর নির্ভর করে। নেক্সট হচ্ছে চেঞ্জ ইন স্ট্রাকচার, গঠনের উপর নির্ভর করে, যে কিরকম গঠনে আছে। বড় যদি আকারে গঠন হয় তাহলে কিন্তু সময় বেশি নেক্সট হচ্ছে লাগবে। তোর ফিজিক্যাল প্রপার্টি, ভৌত ধর্মের উপরে তো অনেকটা তাপের প্রভাব পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে তোর স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট সংজ্ঞায় বল। এটা ছিল স্যার স্পেসিফিক, 1 গ্রাম। হ্যাঁ বল। 1 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রাম যে বস্তুর কোনো বস্তু, এক যে ডিগ্রি কোনো বস্তু, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করে 1 ডিগ্রি বৃদ্ধি সেলসিয়াস, করতে। 1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ স্যার, হুম 1 ডিগ্রি পরিমাণ তাপের প্রয়োজন হয়, হুম, তাকে 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 স্পেসিফিক হিট বলে। স্পেসিফিক, হ্যাঁ, হিট বা আপেক্ষিক তাপ বলা তোর, হয়। না বলি, ঠিক আছে। আচ্ছা, তো বেশ, যেমন জলের আপেক্ষিক তাপ কত, বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম তোর আপেক্ষিক তাপ হয়। তারপর কি হুম। বলছে, থার্মাল ক্যাপাসিটি, থার্মাল ক্যাপাসিটি কি বলেছিলাম, থার্মাল ক্যাপাসিটি বলেছিলাম কোন, যে কোনো পদার্থের 1 ডিগ্রি সেলসিয়াস, যে কোনো পদার্থের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, কি বললাম, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ক্যালোরি, সরি তাকে থার্মাল বলা হয় ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি। আবার রিপিট করছি, শুনে নে মন দিয়ে, যে কোনো বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ক্যাপাসিটি। থার্মাল থার্মাল ক্যাপাসিটি। ক্যাপাসিটি সমান হচ্ছে এমএস ক্যালোরি, থার্মাল ক্যাপাসিটি মানে ইকুয়াল টু হচ্ছে এমএস ক্যালোরি। আচ্ছা, ক্যালোরিফিক ভ্যালুটা কি বলেছিলাম বল। ক্যালোরিফিক ভ্যালুটা স্যার, স্যার ওইটা যেটা কোনো একটা বস্তুটা মানে কোনো কিছু যদি জ্বালানো হয় কোনো ফুয়েল দিয়ে, তো না এমনিতে প্রথমে জ্বালানো হয়, তারপর যদি কোনো ফুয়েল ওটাতে ব্যবহার করা হয়, তাহলে সেই বস্তুটার মানে হিটটা বেড়ে যাবে। হুম, কিভাবে, সেই যে পরিমাণ পেলো সেটাই হচ্ছে ওই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু। মানে তুই একটা কাঠকে হ্যাঁ। তুই সাদা নর্মাল অবস্থায় তুই আগুন জ্বালিয়ে হিট করলি, ও যতটা, হুম। যদি ওর হিটটা, ওই যে হিটের পরিমাণটা বেড়ে গেল, ওই পরিমাণটাকেই হিটের পরিমাণটাকেই বলা হচ্ছে হিটের, সরি, ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরি। ঠিক আছে। আচ্ছা নেক্সট, দু ধরনের হিট, নেক্সট হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট, ছিল মাস ইনটু স্পেসিফিক হিট, তাই তো, মাস হুম। ইনটু স্পেসিফিক হিট। আচ্ছা, দু ধরনের হিট হয়, একটা হচ্ছে তোর সেন্সিবল হিট, আর একটা হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট। বলেছিলাম সেন্সিবল হিটটা হচ্ছে কোনো কিছুকে স্পর্শ করে, যদি কোনো একটা স্পর্শ পারবো, যেটা ঠান্ডা, কি বুঝবো, কোন একটা বস্তুকে
যদি স্পর্শ করা হয় তাহলে কি বুঝ বস্তুটা গরম আছে না ঠান্ডা আছে, তখন সেটাকে বলা হবে কি, কি হিট বলা হবে, সেন্সিবল হিট, তাই তো। ল্যাটেন্ট আর সেন্সিবল হিট। নেক্সট হচ্ছে তো ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিটের জন্য আমাকে অন্য কিছু বের করতে হবে পিডিএফ। ল্যাটেন্ট হিটটা কি বের করবো, কি বের করবো, স্ক্রিন শেয়ার, শেয়ার স্ক্রিন, উল্টো পাল্টা খোলা নেই তো, ইস কিসব খোলা আছে আমার, দূর। এল এ ই ই এল ল্যাটেন্ট হিট, হিট কে রে দেবা, ই তো এসছে না, এসছে। আচ্ছা এখানটা তো ডেফিনেশনটা একটু লিখে নে, ল্যাট এখান থেকে ল্যাটেন হিট থেকে ডেফিনেশনটা একটু লিখে নে। বাই এ বডি পর্যন্ত, বা পর্যন্ত। তিনশো এগারো, এখান থেকে দুবরা কত দূরে, দুবরা, ডি ইউ বি আর এ, দুবরা, পাড়া দুবড়া, পাড়া দুবরা না, আচ্ছা আনাড়ার কাছে, হ্যাঁ 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 হ্যাঁ। দুবড়া প্রায় তো পাড়া দুবড়া স্যার। ও তুই মোটামুটি এসছিস, কত? আমার স্যার নেট নেট নেই স্যার, আমি প্রচন্ড অসুবিধা নেটে। কি করতে এসছিস, ঘুমাতে পারছিস তো। ওটাই স্যার, আপনার রেকর্ডিংটাই দেখবো স্যার পরে, এখন আর নেট জল পড়েছে। ঊনত্রিশ, আচ্ছা মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউট। আচ্ছা তো এই মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউট তো পুরুলিয়া টাউনে না রে? পুরো টাউনে আচ্ছা, বাস স্ট্যান্ডের সামনে। বাস স্ট্যান্ডের সামনে। হ্যাঁ স্যার বলুন না, আমি স্কুলে পড়েছি। তুই পড়েছিস বলে তোর মতোই হবে সবাই। হ্যাঁ স্যার, ছেলেগুলা একটু মানে একটু ঠিকই বললেন আপনি। মারপিট করে হুম? স্যার, মারপিট মারপিট না চেনা একটু। হুম। আচ্ছা এটা হচ্ছে আদ্রাতে, এটা আছে। আচ্ছা এটা তোরা আদ্রা কোনোদিন গেছিস? আদ্রাতে তোরা জানবি না, আদ্রাতে আছে, আদ্রার টাকা ফোন করতে হবে। 34, 60। স্যার, চাকলতোর মাধ্যম একটা বিদ্যালয় আছে, চাকলতোর উচ্চ বিদ্যালয়। চাকলদারটা পাইনি আমি, পুলিশটা কথা খুঁজতে হবে। আচ্ছা নাদিয়া চাকলতোর হাই স্কুলটা কোন দিকে? কোথায়, কোনটা? আচ্ছা নাদিয়াটা, নাদিয়া পাড়াতে না, হ্যাঁ পাড়াতে, নাদিয়াটা হচ্ছে পাড়া, ঠিক আছে এটা ফোন করবো। আচ্ছা আর হচ্ছে আমার 76,
রঘুনাথপুর হাই স্কুল, রঘুনাথ থেকে চাকরি যাবে, আসবে না কেউ। রঘুনাথপুর থেকেও আসবে না। 76টা ফালতু ফালতু করবো। রঘুনাথপুর থেকেও আসবে না। লিখলি সবাই? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। গার্লস, গার্লস কে কিছু করবে। ঠিক আছে, গার্লস এর নাম্বার নেবি সবাই? আমি পুরুষোত্তম, পুরুষোত্তম লাগবে? কেটে গেছে মনে হচ্ছে। 79। আচ্ছা, কাশীপুর এখান থেকে কত দূর রে? কাশীপুর স্যার অনেক দূরেই আছে। হ্যাঁ, কাশীপুর স্যার দূর এখান থেকে। কতটা তাও? স্যার ওখান থেকে আসবে না স্যার, কাশীপুর থেকে তো বেশি দূর, অনেক হ্যাঁ, বেশি দূর, অনেক দূর হয়ে যাচ্ছে স্যার ওটা। অনেক দূর। হ্যাঁ স্যার, হ্যাঁ, আনাড়া থেকেও স্যার, সাতাল্লিশ থেকেও। আনাড়ার থেকেও দূরে? হ্যাঁ, বাবা আনাড়া রে। সাতাল্লিশ থেকে দূর। সাঁওতালি ঠিক আছে না তাও? পুরুলিয়া টাউন স্কুল, আচ্ছা পুরুলিয়া টাউন স্কুলটা কেমন রে, ভালো? হ্যাঁ স্যার, ভিক্টোরিয়া স্কুল তো স্যার ভালো, মানভূম যেটা বললেন আপনি। না না, পুরুলিয়া টাউন স্কুল হ্যাঁ স্যার, টাউন স্কুল তো। জেলা স্কুল একটা আছে, টাউন স্কুল একটা আছে, দুটো আছে, আর একটা আছে তোর ওই ভিক্টোরিয়া একটা আছে। স্যার মানভূম, তিন- ইয়েটা। তো টাউনটা মানভূম নয়, টাউনটা আলাদা, মানভূমটা আলাদা, পুরুলিয়া জেলা স্কুলটা। হ্যাঁ হ্যাঁ, তারপর ওখানে চিত্তরঞ্জন হাই স্কুলটা আছে। চিত্তরঞ্জনটা খুঁজে পাইনি, পরে খুঁজে দেখতে হবে চিত্তরঞ্জনটা। ওই স্যার হাটতলার কাছে আছে স্যার, বড় বাজারের কাছে। আরে আমার কাছে কোথায় এসে খুঁজে দেখতে হবে। কালকে তোর তাহলে 9 আর 10, ঠিক আছে, পরে করবো না। কলিং আজকে বন্ধ, তোদেরকে পড়ে তারপরে ফলো আপ করতে হবে। আচ্ছা দেখ, ল্যাটেন্ট হিট কি বলছে, ল্যাটেন্ট হিটের তো আরেকটা নাম হচ্ছে তোর ল্যাটেন্ট এনার্জি, ঠিক আছে? ল্যাটেন্ট হিটের আরেকটা নাম হচ্ছে ল্যাটেন্ট এনার্জি, বা আরেকটা কি বলা হয়, হিট অফ ট্রান্সফরমেশন। মানে ল্যাটেন্ট এনার্জি বাংলাটা হচ্ছে ল্যাটেন্ট হিট হতে, বা আরেকটা যদি সহজ ভাবে বলিস, হিট ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে তো আদান প্রদান করে, কি আদান প্রদান করছে, তাপ আদান প্রদান করছে, ঠিক আছে? কিরকম ভাবে, তোর যদি একটা গরম বস্তুকে আর একটা ঠান্ডা বস্তু, দুটো বস্তুকে পাশাপাশি রেখে দিই, তাহলে তোর যে তাপের আদান প্রদানটা হবে কিরকম ভাবে হবে, তোর গরম বস্তু থেকে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে হবে। বা যদি একটা বরফকে এটা কোনো নর্মাল বস্তুর কাছে রেখে দিই, মানে যে গরমও নয় বা ঠান্ডাও নয়, সেরকম একটা বস্তুর কাছে একটা বরফকে রেখে দিই, তাহলে কি হবে, বরফটা ঠান্ডা, বরফটা কি করবে, ওই নর্মাল যে বস্তুটা, সাধারণ যে বস্তুটা, তার মধ্যে ঠান্ডাটাকে দেওয়ার চেষ্টা করবে। মানে ল্যাটেন্ট হিট মানে হচ্ছে যে তাপটা একটা বস্তুর তোর কি করবে, আদান প্রদান করবে, বা অন্যভাবে বলে যেতে পারে, একটা বস্তু তোর তাপটা ছাড়ছে, আর একটা বস্তু তাপটাকে গ্রহণ করছে। বোঝা গেছে? আবার বলবো, আরেকবার বলে দিই দেখ, তোর ল্যাটেন্ট হিট মিনস হচ্ছে তাপের আদান প্রদান, বা অন্যভাবে যদি বলিস, একটা বস্তু থেকে তাপ রিলিজ হচ্ছে বা ছাড়া যাচ্ছে, আর একটা বস্তু সেই তাপটা গ্রহণ করছে। বুঝা গেছে?
আচ্ছা, এই ফর্মুলাটা একটু লিখে নে। স্পেসিফিক ল্যাটেন্ট হিট ইকুয়াল টু, এই ফর্মুলা লিখে। স্যার ওখান থেকে পুরোটা লিখতে হবে? না, পুরো নয়, এম পর্যন্ত লিখবি। ইউজুয়ালি আগে পর্যন্ত এম পর্যন্ত লিখবি, এল ইকুয়াল টু কিউ বাই এম। এখান থেকে এম পর্যন্ত লিখবি, কোথায় গেল এম, ঠিক আছে, দিয়ে এই ফর্মুলাটা লিখবি। লিখা হলে বলিস। হয়ে গেল স্যার। হয়েছে? হ্যাঁ দেখ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট আপেক্ষিক লিঙ্ক তাপ সমান কি বলছে, হিট বাই মাস। আপেক্ষিক লিঙ্ক তাপ বা শুধু লিঙ্ক তাপও বলতে পারিস। সেটা কার সাথে সমান, কার সাথে সমান বলছে, যে পরিমাণ হিট দিচ্ছি বস্তুটার মধ্যে বা যে পরিমাণ হিট তো রিলিজ হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, সেটা ডিভাইড বাই হচ্ছে ওই বস্তুটার মাস বা ভর, ঠিক আছে। এটা আচ্ছা, এই গ্রাফটা আঁকতো সবাই, দ্বারা কোথায় গেল, এই গ্রাফটা আঁকতো। জুম হুম হুম গ্রাফটা আঁক।
এই যে কলেজ থেকে সবারই বাড়ির কাছে কার রে? ভবেশের না? হুম, হ্যালো, কে? হ্যাঁ, ভবেশের বাড়ি সব থেকে কাছে না রে? সব থেকে দূরে। দুঃসালা। কাছে কার? কাছে হবে। ও হ্যাঁ, ভাস্করের আছে, ভাস্করের আছে, ভাস্করের আছে। ভবেশ তোর কোথায় বাড়ি রে? তোমার ঝালদা 1 নম্বর ব্লক। বাবা রে, ঝালদাতে বলে তোর বলরামপুর কলেজটা আছে না রে, স্কুলটা? হ্যাঁ, বলরামপুর হাই স্কুল, বলরামপুরে ফুলচাঁদ হাই স্কুলটা আছে না? কি রে? কি স্যার? ঝালদা বলরামপুর ফুলচাঁদ হাই স্কুলটা ওখানেই তো? ওটা বলরাম, বলতে নাই পারছি স্যার। তোর ওখান থেকে বলরামপুর কত দূর? এখান থেকে হবে 12-13 কিলোমিটার। তারপরে তোর ওখানে বলরামপুরটা তোর ওইদিকে পড়ছে। তোর ওখানে ফুলচাঁদ হাই স্কুল আছে না? হ্যাঁ, শুনেছি যে আছে। আচ্ছা আচ্ছা, ও নেই। তো ঝালদাতে স্কুল আছে? হ্যাঁ, ঝালদায় কলেজ আছে, স্কুলও আছে। স্কুল আছে? হ্যাঁ, সত্যমা স্কুল আছে স্যার। ঝালদায় কি স্কুল আছে রে? সত্যমা কি স্কুল। স্কুল? সত্য? সত্যভামা আছে স্যার, তারপর মসনা স্কুল আছে। একটা কাজ করিস না, মসজিদ ক্লাসটা আছে। হয়ে গেলে, ক্লাসটা হয়ে গেলে আমি একটা কাজ দিচ্ছি ওদেরকে। তোর আমাদের কলেজটাকে সেন্টার করবি, ঠিক আছে? কলেজটাকে মাঝখানে রাখবি, মাঝখানে রেখে বড়গ্রাম ফড়গ্রাম ছেড়ে দে। বড়গ্রামটা আমি জানি। তার চারপাশে ওই 100 কিলোমিটার বা তোর 50 কিলোমিটারের মধ্যে কি স্কুল আছে, মানে ওই লিস্ট গুলো দিতে পারবি? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, হয়ে যাবে। তোমরা করে দিস তো একটু ঠিক আছে। আমাকে আশেপাশে স্কুলগুলোর আমাদের নামগুলো। এখানে 2-3টে স্কুল আছে কাঁটাডিয়া স্যার। তো অনেক দূর, এখান থেকে কাঁটাডিয়া তো অনেক দূর। এখানে স্যার, এখানে ফরেস্টারের কাছে মণিপুর হাই স্কুল আছে, আচ্ছা আর চাষদের কাছে সুন্দরী হাই স্কুল আছে। আচ্ছা। তারপর আমাদের এখানে গাওয়াসপুর হাই স্কুল আছে, তারপর ডিমডিয়া হাই স্কুল, তারপর কুকুরগুড়া হাই স্কুল। তুই তো স্কুলের নামগুলো আমাকে দিস তো, লিখে পারছিস ধারে পাশে তো, ওই 50 কিলোমিটারের মধ্যে। 50 কিলোমিটার ওর পাশেও হয়ে যাবে স্যার। মানে 50 কিলোমিটার বা তার বেশি হলে অসুবিধা নেই, 100 কিলোমিটার হলে অসুবিধা নেই। স্কুলের নামগুলো স্যার? হ্যাঁ, স্কুলের নামগুলো একটু হোয়াটসঅ্যাপ করিস তো আমাকে লিখে। ঠিক আছে স্যার। তারপর আচ্ছা জয়পুরের স্কুল দেখ, আছে। আমাকে যে আছে এবার নামগুলো দিস, আমাকে নামগুলো ধরে ধরে ফোন করতে হবে। ঠিক আছে স্যার। আমি তো আজকে যেমন করেছি, যা বলছি তোকে, আমি এই দুদিনে করলাম। তোর পুরুলিয়া জেলা স্কুল হয়েছে আমার, তারপরে তোর পাশে করলাম আনাড়া, যে পাড়ার যে স্কুলটা আছে না, হ্যাঁ পাড়াতে একটা স্কুল আছে, পাড়ার স্কুলটা করেছি। এগুলো ধরে ধরে করছি। এবার তো আমার তো সব স্কুল এখানে জানা নেই না নাম, আমাকে 257টা স্কুল আছে তো, আমাকে নামগুলো একটু ধরে ধরে পাঠাস লিখে। হ্যাঁ, ঠিক আছে। স্যার, স্কুলগুলো না কলেজগুলো? কলেজ দিয়ে কি হবে, স্কুল কলেজ নিয়ে কি করবো আমি? প্রাইমারি স্কুল না, এমন? বাট হ্যাঁ,
প্রাইমারি স্কুলে কি করবো আমি? প্রাইমারি স্কুল ছেলেকে আইটিআই ভর্তি হতো? না। তাহলে ঠিক আছে, কি করেছিস সবাই? হ্যাঁ দেখ, গ্রাফটাই বুঝাই দেখ। দেখ, দুটো অক্ষ জানিস, গ্রাফের দুটো অক্ষ হয়, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। কোনটাকে এক্স অক্ষ বলছি? যেটা নিচের দিকে আছে সেটা হচ্ছে তোর এক্স অক্ষ। সেখানে কি করছে, তোর তাপটাকে আস্তে আস্তে বাড়াচ্ছে। কি করা হচ্ছে? এক্স অক্ষ বরাবর তাপটাকে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। প্রথমে বস্তুটা কি অবস্থায় আছে? দেখ, একদম যেখানটা লাল আছে সেখানটা সলিড অবস্থায় আছে বস্তুটা, ঠিক আছে? এবার একটা শক্ত বা কঠিন বস্তুকে তুই যখন একটা তাপ দিবি, বস্তুটার মধ্যে কি হবে? দুটো যে এক যা আসবে, দুটো জিনিস। প্রথমে যে জিনিসটা আসে সেটা বলছি, তারপর দ্বিতীয়টা বলছি। প্রথমে জিনিসটাকে বলা হচ্ছে মেল্টিং, মানে কঠিন বস্তুটা আস্তে আস্তে কি হবে? গলতে শুরু করবে, গলতে শুরু করবে, মেল্টিং পয়েন্ট হয়। যখন সলিড থেকে লিকুইডে আসবে সেটাকে বলা, মনে থাকবে, যখন সলিড বস্তু আসবে। অ্যাজ এ এক্সাম্পল, যখন একটা বরফকে তুই গলিয়ে জলে পরিণত করছিস, তখন যে তাপটা দিচ্ছিস সেই তাপটাকে বলা হচ্ছে মেল্টিং পয়েন্ট। বুঝা গেছে না যায়নি? নেক্সট কি বলছে? লিকুইডে তুই তাপ দিচ্ছিস। দেখ, এখানে একটা মজার জিনিস, সলিডে তুই যে পরিমাণ হিট দিবি, লিকুইডে কিন্তু তার থেকে তোকে বেশি পরিমাণ হিট দিতে হবে। সলিডে যে পরিমাণ তোর তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, লিকুইডের ক্ষেত্রে কিন্তু তার থেকে বেশি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কি বললাম বুঝতে পারলি না তো? আবার বলছি, দেখ, উপরের দিকে যে অক্ষটা আছে ওয়াই অক্ষ, সেটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। সলিড অবস্থা আছে, সলিড অবস্থায় যে হিট দেওয়া হচ্ছে তখন তাপমাত্রা হবে। যখন তো বস্তুটা মেল্টিং পয়েন্ট তো গ্রহণ করে লিকুইডে পরিণত হলো, তখন ওই বস্তুটার মধ্যে তাপমাত্রাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং তাপটাকে অনেকটা দিতে হয়েছে। তখন কি হবে? লিকুইডটা কিসে পরিণত হবে? গ্যাসে পরিণত হবে, ঠিক আছে? গ্যাসে যখন পরিণত হয়, মানে লিকুইড থেকে যখন গ্যাসে হচ্ছে, তখন কি হচ্ছে? ভেপারাইজেশন বা বাষ্পীয়করণ, যেটাকে আমরা বাংলায় বলি। ভেপারাইজেশন বা বাষ্পীয়করণ। বাষ্পীয়করণ। ঠিক এক একই রকম যদি তো পিছন দিক থেকে আমরা দেখে আসি, কিরকম, মানে একটা জলকে যখন তুই বাষ্পে পরিণত করছিস তখন সেটা হচ্ছে লিকুইড থেকে গ্যাস। যদি উল্টো ভাবে দেখি, যে বাষ্পটাকে তুই জলে পরিণত করছিস, তখন কি হবে? কনডেনসেশন হবে। ওইটাকে বলা হবে কনডেনসেশন প্রসেস। যখন তুই বাষ্পটাকে জলে পরিণত করছিস, মানে গ্যাসটাকে লিকুইডে পরিণত করছিস, তখনকার প্রসেসটাকে বলা হবে কনডেনসেশন। সেম একই ভাবে যখন লিকুইডটাকে তুই সলিডে পরিণত করছিস, মানে কি? আস্তে আস্তে তাপ কমাচ্ছিস, মানে লিকুইড থেকে তো সলিডে পরিণত করা, মানে লিকুইড থেকে তাপটাকে তুই কমিয়ে নিচ্ছিস, তখন সেই প্রসেসটাকে কি বলা হবে? ফ্রিজিং প্রসেস। মনে থাকবে প্রসেস গুলো কি বললাম? আবার বলছি, রিপিট করছি, যখন সলিড থেকে লিকুইডে পরিণত হবে তখনকার প্রসেসটাকে বলা হয় মেল্টিং প্রসেস। যখন লিকুইড থেকে তোর গ্যাসে পরিণত হবে তখনকার প্রসেসটাকে বলা হবে কি? ভ্যাপোরাইজেশন প্রসেস। একইভাবে যখন গ্যাস থেকে লিকুইডে পরিণত হবে তখন প্রসেসটাকে বলা হবে কনডেনসেশন। আর যখন লিকুইড থেকে সলিডে পরিণত হবে তখন প্রসেসটাকে বলা হবে ফ্রিজিং প্রসেস। ফ্রিজিং। হ্যাঁ স্যার। পরীক্ষা আছে কিন্তু। ঠিক আছে।
আচ্ছা, এই ছবিটা পুরো ক্লিয়ার দেখতে ক্লিয়ার তো বোঝা যাচ্ছে না। ক্লিয়ার তো দেখা যাচ্ছে না স্যার। একদমই আসছে না, একদম ক্লিয়ারই আসছে, ধোলা টাইপের আসছে। দেখ, এটা কি বরফ, তাই তো? এখানটা কি আছে? বরফ আছে। বরফটা কি অবস্থায় আছে দেখ, উপরে লেখা আছে সলিড লেখা আছে, দেখ বরফটা ঠিক উপরটা সলিড লেখা আছে। এটা ক্লিয়ার আসছে না ছবিটা। এখন তো ক্লিয়ার ক্লিয়ার এসেছিল, হুম ক্লিয়ার এসেছিল। আরেকবার টাচ করুন তো স্ক্রিনটা আপনি। সেটা পরিষ্কার আছে না? এটা পরিষ্কার আসছে না। এটা লেখা আসছে না। আর কোন ছবি আছে কিনা? ছবি। আচ্ছা, ঠিক আছে, এই ছবিটা এটা কোথায়? না, এই ছবিটা, ঠিক আছে, এই ছবিটা কোথায়? Clear, clear হবে। আঁকবি ছবিটা, দেখিস না। কিন্তু দেবাংশু, স্ক্রিনশট নিবি না, ঠিক আছে? দেবাংশ নেই স্যার। বেরিয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, বেরো।
হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। দেওয়া আছে, ঠিক আছে? এটা তো করার দরকার নেই, লাগবে না ওদের। আচ্ছা, এখানে বলে দিচ্ছি, এই the specific latent heat of condensation of water in temperature -25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, ঠিক আছে? এইখানটা পর লিখে রাখ একটু। 40 ডিগ্রি পর্যন্ত হ্যাঁ, 40 ডিগ্রি পর্যন্ত। একটু হেডলাইনটা দেখাবেন? এই latent heat for condensation of water in cloud, যখন তো জলটা মেঘ হয়, জল যখন মেঘ হয় মানে কি, জলটাতে তো হ্যাঁ, যখন বাষ্প থেকে মেঘে পরিণত গ্যাস হচ্ছে, তখন তোর কতটা তো টেম্পারেচার একটার মধ্যে, সেটাই তো বলছি।
40 ডিগ্রি পর্যন্ত তো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়ে গেছে, হয়ে গেছে স্যার। আচ্ছা। আর কিছু নেই। স্কেল, স্কেল অফ হিট। না, না হিট কেন, টেম্পারেচার। আচ্ছা, তো টেম্পারেচার মেজারমেন্ট করা হয় কি দিয়ে বলতো? স্কেল দিয়ে, জানিস তো? তিন ধরনের স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। জানিস এটা? তোর এখানে সেলসিয়াস থেকে ফারেনহাইটে আসতে গেলে কি হবে তোর করবো, আর ফারেনহাইট থেকে সেলসিয়াসে আসতে গেলে কি হবে, সেলসিয়াস থেকে কেলভিন আসতে গেলে কিভাবে করবি, আর কেলভিন থেকে সেলসিয়াসে আসতে গেলে কিভাবে করবো। আর একটা আর ই আর রিমার স্কেল।
আরেকবার বলবেন? REAMER, রিমার স্কেল। আচ্ছা একটু আমি দেখে নিই তোরা। আচ্ছা ওটাতে কি আছে? উম, উম, আচ্ছা প্রথমে সেলসিয়াস স্কেল কর। সেলসিয়াস স্কেল লিখ প্রথমে একদম। কোন দিকে লিখবি বলে দিচ্ছি, 1 নাম্বার দিয়ে সেলসিয়াস স্কেল লিখ। ঠিক আছে, সেলসিয়াস স্কেলে লিখ ফ্রিজিং পয়েন্ট। সেলসিয়াস স্কেলে ফ্রিজিং পয়েন্ট, দি ফ্রিজিং পয়েন্ট লিখ 0°C। মানে কি পয়েন্ট করে বলে দিচ্ছি, কার্ড যেটা লিখেছিস কার্ড প্রথমে লিখ স্কেল, তার ফ্রিজিং পয়েন্ট তার পাশে লিখ বয়েলিং পয়েন্ট, দিয়ে স্কেলের নিচে লিখ সেলসিয়াস স্কেল 1 নাম্বার দিয়ে। স্যার প্রথম থেকে বলুন স্যার, কি বললেন? হ্যাঁ, লিখেছিস, স্কেল লিখলাম। তারপর লিখ ফ্রিজিং পয়েন্ট, REEZING। হয়ে গেল। তারপর তোর বয়েলিং পয়েন্ট, হুম হুম এরপরে স্কেলে লিখ তোর সেলসিয়াস স্কেল লিখ। হুম ফ্রিজিং পয়েন্টে লিখ 0°C। হুম বয়েলিং লিখ 100°C। হুম ফ্রিজিং পয়েন্ট কোনটা বলে জানিস? কোনটা সাথে কোন অবস্থায় আছে? হ্যাঁ সলিড অবস্থায় স্যার। না, গ্যাস থেকে সলিড না লিকুইড থেকে সলিড? লিকুইড থেকে সলিড স্যার। হুম। আর বয়েলিং পয়েন্ট? বয়লিং পয়েন্ট হচ্ছে স্যার আপনার ওটা যখন লিকুইড থেকে গ্যাস হবে, না লিকুইড থেকে গ্যাস না, সরি ভুল বললাম, সলিড থেকে লিকুইড। আচ্ছা সেলসিয়াস ডিগ্রি, তারপরে স্কেলের নিচে লিখ ফারেনহাইট স্কেল, FAHRENHEIT, ফারেনহাইট স্কেল। লিখেছিস? ফারেনহাইট স্কেলে তোর ফ্রিজিং পয়েন্ট পর 32F। 32F। হ্যাঁ, আর বয়েলিং পয়েন্ট কর 212F। হ্যাঁ আচ্ছা, কেলভিন স্কেলে চলে আয়। তারপরে স্কেল লিখ কেলভিন স্কেল। স্কেলে ফ্রিজিং পয়েন্ট লিখ 76.15 কেলভিন। 76.15 কেলভিন।
273.15 কেলভিন। আচ্ছা, তোদের প্র্যাকটিক্যাল তখন বন্ধ আছে। আমি যদি প্র্যাকটিক্যালে বা তোদের একটা যে ল্যাবের যে প্র্যাকটিক্যাল হবে, সেটা যদি কিভাবে হচ্ছে একটা ভিডিও দিয়ে দিই, তোরা বুঝতে পারবি। বুঝতে পারবো, কিন্তু স্যার হাতে একটু বুঝতে পারলে একটু ভালো হয়। হাতে পরে যখন কলেজ খুলবে তখন হাতে করে নিবি। হ্যাঁ, আমি যদি মানে প্রসেসটা লিখে দিই কিভাবে হচ্ছে ভিডিও করে। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ স্যার, হুম, তাহলে একটু বোঝা যাবে, মানে আর কি ভিডিওটা দিলে ভালো। ঠিক আছে, দেখছি ওটা আমি। বয়লিং পয়েন্ট স্যার ওটা আমি স্যারের সাথে। 373। আচ্ছা, বয়লিং পয়েন্ট আছে 373.15 কেলভিন। হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এরপর কনভার্টটা লিখ, এরপরে তোর কনভার্ট ইকুয়েশন গুলো লিখ। তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে করতে, ফারেনহাইট থেকে সেলসিয়াস করতে গেলে সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে সেলসিয়াস, আর ফারেনহাইট থেকে কেলভিন, কেলভিন থেকে ফারেনহাইট। এই ফর্মুলা গুলো একটু লিখে নে। তো ছবিটা কেটে গেল। ঠিক গেল স্যার। স্যার, ছবিটা তো দেখতে নেই পাচ্ছি স্যার। স্যার কাটাই। তো ছবিটা ছবিটা স্যার স্যার কাটাই রে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এখন দেখতে পাচ্ছি, আপনি কেটে গিয়েছেন। হুম। 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 হয়েছে? না স্যার, হয়নি।
হয়ে গেল স্যার। না স্যার হয়নি স্যার। হলে বলিস, হ্যাঁ? স্যার হয়ে গেছে। আচ্ছা, তোর হিট মেজার করার জন্য একটা স্কেল আছে, স্কেলটার নাম শুধু লিখে রাখ। সেটা হচ্ছে স্কভিলি স্কেল, ঠিক আছে? না, এটা না, এটা স্কভিলি স্কেল না, সরি, স্কভিলি স্কেলটা নয়, দাঁড়া দেখছি। হিট মেজার করার জন্য স্কভিলি স্কেল, না এটা আলাদা, না এটা আলাদা। হিট মেজার করার স্কেল আছে একটা, হিট মেজার করার জন্য স্কেল scale for measurement of heat. না, স্কেলের জন্য আলাদা কিছু নেই, হিটের জন্য আলাদা কিছু নেই, ওইগুলো দেখো। ঠিক আছে, তো টেম্পারেচার যেগুলো সেগুলো, হিটের জন্য আলাদা কিছু নেই। তো টেম্পারেচারটা মনে থাকবে, চারটে স্কেল কি কি? একটা হচ্ছে তোর সেলসিয়াস, সেলসিয়াস, তারপর ফারেনহাইট, ফারেনহাইট, আচ্ছা, তারপরে তারপর কেলভিন, 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 আর একটা হচ্ছে রেমার। মেনলি তো তিনটে ইউজ হয়, রিমারটার ইউজ খুব কম হয়, ঠিক আছে? যে র্যাঙ্কিং স্কেল একটা আছে, র্যাঙ্কিং স্কেলটা হচ্ছে রিমার স্কেল, এটার ইউজ খুব কম হয়, ঠিক আছে? এর ইউজ খুব কম হয়, ঠিক আছে? এটা দরকার নেই এখন জানি, বা রেমার বা র্যাঙ্কিং, ঠিক আছে? আচ্ছা, র্যাঙ্কিং স্কেলে তোর ইয়েটা লিখে রাখতে পারিস, ফ্রিজিং পয়েন্টটা লিখে রাখ, 459.67 ডিগ্রি, আর ফ্রিজিং পয়েন্ট 459। স্যার হ্যাঁ বল। এটার ফ্রিজিং পয়েন্ট কত স্যার এটা? এই তো 459.67, 6-7। 459.67 ফ্রিজিং পয়েন্ট। আর ইয়ে বয়লিং বয়লিং পয়েন্ট হচ্ছে 671, 671.64, 671. 641।
671.64। হ্যাঁ স্যার 600। এটা হচ্ছে তোর বয়লিং পয়েন্ট, ঠিক আছে? এটা হলো রিমার স্কেলের। আজকে তো এইটুকুই থাকবে, আর কিছু পড়াবো না। নিও শেষ। আচ্ছা, করেছিস না? হ্যাঁ সেগুলো এখানে বের করে দিয়ে আছে, কাল পরের দিন তোর দেবো, ঠিক আছে? পরের দিন কি আর বেরোচ্ছিল দেখিয়ে দেবো। এটা পরের দিন কি করে বেরোচ্ছে দেখিয়ে দেবো। আর এখানে তোর স্যার পরের দিন একটু ক্লাসটা একটু 12টা নাগাদ করালে ভালো হয় স্যার। কেন রে? স্যার দুপুর হলে কেন? একটুখানি, স্যার দুপুর হলে অন্য ঘুমোতে অন্য ইচ্ছে করে। ক্লাসও থাকে কখনো কখনো। তোর কিসের ক্লাস থাকে? স্যার বাকি অন্য অন্য ক্লাস থাকে স্যার। কিসের ক্লাস থাকে বলতো? আরে কিসের? হ্যাঁ কি রে বাবু, বল কিসের ক্লাস থাকে? স্যার রাত 2টো থেকেই ঠিক আছে নি? 2টো থেকে ঠিক আর আছে স্যার। ঠিক আছে, একটু এগিয়ে দেবো, যা একটা দিয়ে করাবো। না স্যার 2টো থেকে স্যার, হুম, 2টোই ঠিক 2টো আছে। থেকেই ভালো আছে। দাঁড়া আগে এটা কাটি। তো হয়ে গেল তো আজকে ক্লাসটা, রেকর্ডিংটা অফ করি। ক্লাস রেকর্ডিং অফ। হ্যাঁ কি বলছিস? স্যার 2টো থেকেই ঠিক আছে।